হ্যালো স্টুডেন্টস, এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সেকেন্ড লেকচার। আগের লেকচারটা আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড কিছু জিনিসপত্র আমরা আলোচনা করেছি, যেমন অবজেক্টিভ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হোয়াট ইজ বেসিক্যালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড মেনলি হোয়াট আর দ্য ফাংশনস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেগুলো আমরা আলোচনা করেছি। তো সেইখানে আমরা দেখেছি মেনলি দুটো অ্যাসপেক্ট আছে এইচআরএমের। একটা হচ্ছে ফাংশনস অফ এইচআরএমের দুটো অ্যাসপেক্টস রয়েছে, একটা হচ্ছে ম্যানেজেরিয়াল ফাংশনস, একটা হচ্ছে অপারেটিভ ফাংশনস। ম্যানেজেরিয়াল ফাংশনস অলরেডি আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, দিস আর ইস্যুস। আর অপারেটিভ ফাংশনসগুলো তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ। এমপ্লয়মেন্ট রিলেটেড ফাংশনস, এইচআর ডেভেলপমেন্ট রিলেটেড ফাংশনস, কম্পেনসেশন ম্যানেজমেন্ট, এমপ্লয়ি রিলেশনস। তো এই প্রত্যেক কটা বিষয়েই আমরা আগের লেকচারে আলোচনা করেছি। আজকে আমরা একটু ডিটেলে পড়ব যে এমপ্লয়মেন্ট রিলেটেড যে মেন অবজেক্টিভ বা যে মেন অপারেটিভ ফাংশনসগুলো এইচআরএম করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট দেখো, এমপ্লয়মেন্ট যে ফাংশনস এইচআরএমের যেটা, ইট স্টার্ট উইথ এইচআর প্ল্যানিং। এইচআর প্ল্যানিং বা আমরা যেটাকে বলতে পারি এইচআরপি। নাও হোয়াট ইজ বেসিক্যালি এইচআরপি? এইচআরপি মানে হচ্ছে, by definitions we can say human resource planning is the process by which an organization ensures that it has right number of people and right kind of people and at right place and right time. তো কতগুলো রাইট আছে বুঝতে পারছো? রাইট নাম্বার অফ পিপল মানে হচ্ছে সঠিক সংখ্যার মানুষজন বা লোকজন যারা অর্গানাইজেশনে কাজ করবে, এবং রাইট কাইন্ড, সঠিক লোক। সঠিক লোক এখানে বলা হচ্ছে ইন দ্য সেন্স যে পার্টিকুলার পজিশনের জন্য বা ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে, সেই পার্টিকুলার পজিশনস, সাপোজ কোনো একটা অর্গানাইজেশনে কোনো অ্যাকাউন্টেন্টের পোস্ট খালি হয়েছে, তাহলে আমি সেখানে নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে বসাবো না, সেখানে একজন অ্যাকাউন্টেন্টকেই বসাতে হবে। সেই জন্য বলা হচ্ছে রাইট কাইন্ড অফ পিপল অ্যাট রাইট প্লেস অ্যান্ড রাইট টাইম। ধরো আমার এই মুহূর্তে দরকার একজন অ্যাকাউন্টেন্টের, আমি যদি বলি না আমার এখন দরকার নেই, আমি 2 সপ্তাহ পরে নেব, সো সেটা কিন্তু হবে না। সেই জন্য এতগুলো বলা আছে রাইট। এবার ধরো আমার 10 জন লোক লাগবে, সেখানে আমি বললাম না আমার এখন আমি অত টাকা খরচা করবো না, আমার 5 জন লোক লাগবে, সেটা হবে না। বা তার থেকে বেশি লোক আমি নিয়ে নিলাম, সেটা হবে না। সেই জন্য বলা হচ্ছে কি রাইট নাম্বার অফ পিপল অ্যান্ড রাইট কাইন্ড অফ পিপল অ্যাট রাইট প্লেস অ্যান্ড রাইট টাইম। It has two aspects. One aspect is forecasting demand for future human resource requirement and forecasting supply of future human resource requirement. তার মানে one of the major objective of HRP is to find the demand and supply. এবং এই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, কিসের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই? ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট। তো এই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে ডিফারেন্স, বেসড অন দ্যাট কিন্তু আমরা এইচআরপি ডিসিশন নেব যে আমরা ওয়েদার আমরা রিক্রুটমেন্টের দিকে যাব নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব, সেটা তারা ডিসিশন নেবে। নেক্সট ফ্লোচার্টটা দেখলে তোমরা খানিকটা আইডিয়া পাবে। এটা একটা ফ্লোচার্ট এইচআরপি প্রসেসের, কীভাবে এইচআরপি কাজ করে সেটা এখানে বলা আছে। দেখো ফার্স্ট এইচআরপি, দেখো ফার্স্ট ফ্লোচার্টের ফার্স্ট যে পয়েন্টটা যেটা দেওয়া আছে, অ্যানালিসিস অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড পাস্ট পারফরমেন্স। সো দ্যাট মিনস আগে তো দেখতে হবে আমার অর্গানাইজেশনের কারেন্ট সিচুয়েশনটা কী রয়েছে, এবং সেই জন্য আমার যে অর্গানাইজেশনের যেটা রিলেটেড যে সমস্ত কাজকর্ম যেগুলো হচ্ছে সেইগুলো সমস্ত কিছু অ্যানালিসিস করতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, আমার পুরনো যে সমস্ত পারফরমেন্স যেগুলো রয়েছে সেগুলোরও অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিসটা কিসে অ্যানালিসিস করব? আমার যে অর্গানাইজেশনাল যে সমস্ত অবজেক্টিভস যেগুলো রয়েছে, আমার অর্গানাইজেশন নিডস যেগুলো রয়েছে, অর্গানাইজেশন স্ট্রাকচার যেগুলো রয়েছে, সেই সমস্ত কিছু অ্যানালিসিস করব। করে আমরা দেখব যে হোয়েদার উই রিকোয়ার ম্যান পাওয়ার অর নট।
ফাইন। তো দেখো নেক্সট স্টেজ যেটা দেখা রয়েছে আর কি, সেটা হচ্ছে সেট অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনে বিভিন্ন অবজেক্টিভ থাকতে পারে, প্রোডাক্টিভিটি বাড়ানো বা ফিউচার এক্সপেনশন, বিজনেস ডাইভার্সিফিকেশন বা আরও অনেক ধরনের অবজেক্টিভ থাকতে পারে। তো সেই অবজেক্টিভগুলোকে জানতে হবে যে অর্গানাইজেশনে এখন কী কী অবজেক্টিভের উপর রয়েছে, এবং সেই অনুযায়ী অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে রিডিফাইন করতে হবে। সো সেট অর্গানাইজেশন স্ট্রাকচার, দিস ইজ দ্য থার্ড স্টেজ। আফটার দ্যাট এইচআরপি উইল ফোরকাস্ট দ্য ডিম্যান্ড ফর ম্যান পাওয়ার। এবার দেখা গেল যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা ডিফাইন করার পরে আমার অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। আমার মার্কেটিং ডিপার্টমেন্ট থাকতে পারে, আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকতে পারে, আমার R&D ডিপার্টমেন্ট থাকতে পারে, আমার ফিনান্স ডিপার্টমেন্ট থাকতে পারে, ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকতে পারে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমার এই যে রিডিফাইন করলাম, সেটার ফলে ম্যান পাওয়ারের কোথাও হয়তো বেশি লোক লাগতে পারে, কোথাও কম লোক লাগতে পারে। তো তার মানে যদি আমার বেশি লোক লাগে তখন আমি ডিম্যান্ড করবো যে আমার এই মুহূর্তে সাপোজ ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমার 10 জন লোক দরকার, তো সেটা সেই ডিমান্ডটা আমাকে প্লেস করতে হবে। সো দিস ইজ কল্ড ফোরকাস্ট ডিমান্ড ফর ম্যান পাওয়ার। এইবার আমি যখন ডিমান্ডটা প্লেস করবো তখন আমাকে কী খেয়াল রাখতে হবে যে অলরেডি আমার কতটা ম্যান পাওয়ার রয়েছে। আমি যদি দেখি যে না, আমার ওই পার্টিকুলার অর্গানাইজেশনে বা পার্টিকুলার ডিপার্টমেন্টে আমার অলরেডি অনেক বেশি লোক রয়েছে, তাহলে তো নতুন করে লোক নেওয়ার আগে আমাকে সেখানে ভাবতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, তখন আমার ম্যান পাওয়ার যেটা ইনভেন্টরি সেটা চেক করতে হবে যে আমার কত লোক কোন ডিপার্টমেন্টে কত লোক কাজ করছে, এবং অ্যাট্রিশন প্রসেস কত লোক ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তার মানে আমার ম্যান পাওয়ারের সাপ্লাই কত লোক রয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টে তারা কীভাবে কীভাবে কাজ করছে, সেইটার একটা ফোরকাস্ট করতে হবে। তাহলে দেখো 4 নম্বর পয়েন্ট আর 7 নম্বর পয়েন্ট দেখো, একটা হচ্ছে ফোরকাস্ট ডিম্যান্ড ফর ম্যান পাওয়ার, আর হচ্ছে ফোরকাস্ট সাপ্লাই ফর ম্যান পাওয়ার। ফাইন। তাহলে ডিম্যান্ড আর সাপ্লাই এই দুটো জিনিস আমরা পেলাম। এবার আমাকে কম্পেয়ার করতে হবে যে ম্যান পাওয়ারের ডিম্যান্ডটাকে আমরা বেশি গুরুত্ব দেবো নাকি সাপ্লাইটাকে গুরুত্ব দেবো। দ্যাট মিনস উই হ্যাভ টু ডিসাইড হোয়েদার ডিম্যান্ড ইজ মোর দ্যান সাপ্লাই অর নট। যদি দেখি যে ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি, তখন আমরা কি করব? অবভিয়াসলি আমার লোক লাগবে, তখন আমাকে কী করতে হবে? নতুন এমপ্লয়িকে নিতে হবে, নতুন লোকজনকে রিক্রুট করতে হবে। এবং যদি দেখি যে কোনো একটা পার্টিকুলার পজিশনের জন্য অলরেডি আমার অর্গানাইজেশনের লোক রয়েছে, কিন্তু সে হয়তো অন্য ডিপার্টমেন্টে বা অন্য কাজ করছে, কিন্তু নতুন কাজটা সে করতে পারবে, তাহলে তাকে ট্রেনিং দিয়ে আমি এই পোস্টটাতে বসাতে পারি। সেই জন্য দেখো লেখা আছে রিক্রুট নিউ এমপ্লয়িজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেন এক্সিস্টিং এমপ্লয়িজ। সো এইভাবে আমরা কিন্তু ডিম্যান্ড সাপ্লাইয়ের গ্যাপটাকে কিন্তু বা ম্যান পাওয়ার গ্যাপটাকে ফুলফিল করতে পারি। এবার অবভিয়াসলি যদি ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে কম হয়, লুক অ্যাট দ্য পয়েন্ট নাম্বার 10, তখন আমরা কি করব? তখন আমরা ডিসাইড করব যে হোয়েদার উই শুড রিট্রেঞ্চ এমপ্লয়ি অর নট। এমপ্লয়ি কি ছাঁটাই করতে হবে? মানে আমাকে যদি অবভিয়াসলি যদি সেখানে অনেক কোনো একটা ডিপার্টমেন্টে আমার যে যত ধরনের লোক দরকার বা যে কোয়ান্টিটিতে লোক দরকার তার থেকে বেশি লোক রয়েছে, তখন আমাকে ভাবতে হবে যে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে সরিয়ে দেওয়া যায় কিনা বা তাদেরকে ছাঁটাই করা হবে কিনা, সেটা কিন্তু আমাদেরকে ডিসিশান নিতে হবে। সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান নেওয়া হবে, এবং এই প্রসেসটা কিন্তু থ্রু আউট চলবে। এই প্রসেসটাকে আমরা বলছি এইচআরপি প্রসেস, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এবারে দেখো আফটার এইচআরপি প্রসেস there are several employment related activities that is performed by HRM. So one of the major activity is the recruitment and selection process. আমরা আগের দিনও খানিকটা আলোচনা করেছি, আজকে একটু ডিটেলে বলবো। রিক্রুটমেন্ট সিলেকশন কিন্তু একই প্রসেস। আমি রিক্রুটমেন্ট বা সিলেকশনকে আলাদা আলাদা করে বলতে পারবো না। রিক্রুটমেন্টকে আমরা বলতে পারি ইনিশিয়াল প্রসেস, সিলেকশন হচ্ছে আফটার রিক্রুটমেন্ট। যখন আমি কাউকে ফাইনালি সিলেক্ট করব, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। তো যখন আমি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যাব, তখন আমাকে কী করতে হবে? আমাকে রিকোয়ারমেন্টটাকে ডিফাইন করতে হবে। আমার কতটা রিকোয়ারমেন্ট রয়েছে, কিসের রিকোয়ারমেন্ট? ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট। এবং এই যে রিকোয়ারমেন্টটাকে আমি ডিফাইন করব, এটাকে বলা হচ্ছে জব অ্যানালিসিস। হু ডু ইউ ওয়ান্ট ফর হোয়াট পজিশনস অর জব, মানে আমরা কাদেরকে চাইছি এবং কোন কোন পজিশনের জন্য চাইছি, সেটা আমাকে ডিফাইন করতে হবে। এই কাজটাকে বলা হচ্ছে জব অ্যানালিসিস। আফটার জব অ্যানালিসিস আমাকে কি করতে হবে?
অ্যাট্রাক্টিং ক্যান্ডিডেটস। এবারে প্রশ্ন হচ্ছে যে হাউ ডু উই অ্যাট্রাক্ট ক্যান্ডিডেটস, আমরা কীভাবে ক্যান্ডিডেটদের অ্যাট্রাক্ট করতে পারি। আমার যে আমার ভ্যাকেন্সিগুলো রয়েছে, এই পোস্টের জন্য এই ভ্যাকেন্সিগুলো রয়েছে, তাহলে সেটা তো লোকজনকে জানাতে হবে। কীভাবে জানাবো? এগেন উই হ্যাভ টু অ্যানাউন্সমেন্ট ফর দ্য ভ্যাকেন্সি। সেটা বিভিন্নভাবে করা যেতে পারে। আমরা বিজ্ঞাপনের মারফত দিতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, অনেক রকমের প্রসেস রয়েছে। তার মানে শূন্য পদে বিজ্ঞপ্তি দিতে হবে বিভিন্ন জায়গায়, সেটা টেলিভিশনে হতে পারে, সেটা নিউজ পেপারে হতে পারে, সেটা অনলাইন কোনো মিডিয়াতে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে। অনেক রকমভাবে আমাদেরকে কিন্তু সেটাকে বিজ্ঞাপন করতে হবে, বা থ্রু ক্যাম্পাস রিক্রুটমেন্ট তাদেরকে ইনফরমেশান দিতে হবে, অফ ক্যাম্পাস রিক্রুটমেন্ট বিভিন্ন ইনফরমেশান দিতে হবে। তার মানে সেই ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্টটা বিভিন্ন জায়গায় করতে হবে, বিভিন্ন মিডিয়াতে করতে হবে, এবং তার সাথে সাথে ক্যান্ডিডেটসরা তারা অ্যাপ্লাই করতে শুরু করবে এবং সেই অ্যাপ্লিকেশনসগুলো গ্রহণ করতে হবে। সো দিস পার্টিকুলার প্রসেস ইজ নোন অ্যাজ রিক্রুটমেন্ট। এবার তো ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে দিল, তারপর দেখো রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে পজিটিভ প্রসেস। এখানে কাউকে বাদ দেওয়ার ব্যাপার নেই। যারা যারা অ্যাপ্লাই করছে ক্যান্ডিডেটস, তাদেরকে আমরা তাদের অ্যাপ্লিকেশানগুলো গ্রহণ করছি। তারপরে কি? তারপরে তো আমাকে চুজ করতে হবে যে এতগুলো 100 জন লোক সাপোজ অ্যাপ্লাই করেছে একটা পার্টিকুলার পোস্টের জন্য, সবাইকে তো আমি নিতে পারবো না। তাদের মধ্যে থেকে যারা প্রপার, ওই যে রাইট কাইন্ড অফ পিপল বলেছিলাম, তো সেই রাইট কাইন্ড অফ পিপলকে চুজ করতে হবে এবং রাইট নাম্বার অফ পিপলকে চুজ করতে হবে। অবভিয়াসলি 100 লোকে যদি অ্যাপ্লাই করে, আমার ভ্যাকেন্সি যদি 10টা থাকে ওই পার্টিকুলার পোস্টের জন্য, আমি তো 90 জনকে আমাকে বাদ দিতেই হবে। 100 জনের মধ্যে থেকে 10 জনকে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেকশনটা কিন্তু নেগেটিভ প্রসেস, রাইট? তো আফটার রিক্রুটমেন্ট সিলেকশন প্রসিডিওর আমরা ফলো আপ করি। সিলেকশন প্রসিডিওর অনেক ধরনের প্রসিডিওর আছে। অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন তাদের কাছ থেকে চাওয়া হয়, ক্যান্ডিডেটদের কাছ থেকে। সেখানে তাদের সমস্ত এডুকেশনাল ডিটেলস, তাদের এক্সপিরিয়েন্স বা আরও অনেক কিছু ইনফরমেশান থাকে, সেইগুলো দেখে আবার শর্ট লিস্টিং করা হয়। সেখান থেকে যেমন তোমরা সিভি পাঠাও বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে থেকে কিছু জনকে সিলেক্ট করা হলো, বাকি জনকে বাদ দেওয়া হলো। এছাড়াও তোমার ধরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সিলেকশন ইন্টারভিউ নেয়, তাদের সাইকোলজিক্যাল টেস্ট নেয়, মেডিকেল টেস্ট নেয়, ফিজিক্যাল টেস্ট নেয়, ডিপেন্ডস অন ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি। তুমি যদি এখন আর্মিতে জয়েন করো, সেখানে ফিজিক্যাল এবং মেডিকেল টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমার কিছু কিছু কোম্পানি রেফারেন্স হিসাবে কাজ করে, মানে কেউ একজন রেফারেন্স দিল, তো সাপোজ বলা হলো যে এই দুটো ছেলে এরা ভালো কাজ করে, এদেরকে আপনি নিন। সো সেই রেফারেন্স থেকে তার গুরুত্ব বিবেচনা করে অনেক সময় সিলেকশন করা হয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক্স আছে যেগুলো ইউজ করা হয়। তাহলে সিলেকশনস মানে হচ্ছে আইডেন্টিফিকেশনস অফ সুইটেবল পারসনস। ওই যে আমার যে অনেক ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করলো, তাদের মধ্যে থেকে আমরা সঠিক লোকজনকে আমরা বেছে নেব, সাজ দ্যাট তারা ওই মানে যোগ্য ব্যক্তিকে আমরা সুযোগ দেব এবং তারা ওই পজিশনগুলো, ভ্যাকেন্ট পজিশনগুলোতে প্লেস হতে পারে। ফাইন, এখানে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হলো না। তারপর হচ্ছে এভ্যালুয়েশন প্রসেস। এভ্যালুয়েশন প্রসেস মানে কি? মানে যাদেরকে আমরা চুজ করলাম, হোয়েদার দে আর রাইট পারসন অর নট। রাইট পারসন মানে তারা কি ঠিকঠাক ওই কাজের জন্য উপযুক্ত, তারা কি, আমি দেখলাম ঠিক আছে ট্রেনিং দেওয়ার পর, সমস্ত কিছু দেওয়ার পর তারা ঠিকঠাক কাজ করছে, তার মানে বুঝলাম ঠিক আছে আমাদের যে সিলেকশনটা হয়েছে তারা ঠিকঠাক রয়েছে। যদি দেখি না, যে যাকে আমরা চুজ করেছি সে ওই কাজের জন্য উপযুক্ত নয়, তো তখন আমাকে কিন্তু এভালুয়েট করতে হবে, যে আমি নতুন করে কাউকে নেব কি না, বা ওই যে ভদ্রলোককে আমরা রিক্রুট করেছি তাকে বাদ দেবো কি না, সেটা কিন্তু এভালুয়েট করতে হবে। নাও গো টু নেক্সট স্লাইড। সো এখানে তোমরা ডিফারেন্সগুলো যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটা বলা আছে। রিক্রুটমেন্ট হচ্ছে পজিটিভ প্রসেস, ইট ইনভলভস এনকারেজিং ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই। রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট বিফোর সিলেকশনস। হ্যাঁ, অবভিয়াসলি যেটা আমি এতক্ষণ ধরে বললাম, দেয়ার ইজ নো রেস্ট্রিকশনস অন দ্য নাম্বার অফ পারসনস অ্যাপ্লাইং ফর দ্য জব। মানে যে কেউ সে অ্যাপ্লাই করতে পারে, সেখানে কোনো রেস্ট্রিকশনস নেই। কিন্তু সিলেকশনটা হচ্ছে নেগেটিভ প্রসেস। যারা যারা অ্যাপ্লাই করলো তাদের মধ্যে থেকে যারা কোয়ালিফাইড, তাদেরকে আমরা চুজ করব। এবং সিলেকশন স্টার্টস আফটার দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সিলেকশন প্রসেসটা স্টার্ট হবে।
Its objective is to select the most appropriate persons after eliminating others. So it is a process of elimination. সেই জন্য এটাকে বলছে নেগেটিভ। বোঝা গেল? অনলি রেস্ট্রিক্টেড নাম্বার অফ পার্সনস আর সিলেক্টেড। অবভিয়াসলি সবাইকে তো নেওয়া যাবে না। তো এইটা তোমরা খুব ভালো করে পড়বে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনস, এটা ইম্পর্টেন্ট। Now after recruitment selections, there is a provision of placement. That means matching with the skills presented by an employee to a position which demands that skill requirement. যাকে যে কাজের জন্য নেওয়া আছে, কেউ যদি মার্কেটিংয়ে এক্সপার্ট হয়, সে ধরো মার্কেটিংয়ে MBA করে এসছে, তাহলে অবভিয়াসলি তাকে আমি মার্কেটিংয়ে প্লেস করবো, হ্যাঁ, তাকে আমি অন্য ডিপার্টমেন্টে দেবো না। ইন্ডাকশন মানে হচ্ছে, induction is a process of familiarization of the newly selected employees with the organizations to make them know what to do and how to do. নতুন একজন এমপ্লয়ি যখন একটা অর্গানাইজেশনে জয়েন করে, সেই অর্গানাইজেশন সম্পর্কে তার আইডিয়া খুব কম থাকে। তো সেই আইডিয়াটা যাতে সে গেইন করতে পারে, সে কোথায় এলো, কোন ডিপার্টমেন্টে তাকে কাজ করতে হবে, তার সুপিরিয়ার কারা, সেখানে কী ধরনের কাজগুলো হচ্ছে, তাকে ঠিক কী কী কাজ করতে হবে, এই সম্পর্কে একটা ইন্ডাকশান প্রোগ্রাম কিন্তু হয় শুরুর দিকে, একদম শুরুতে যখন এমপ্লয়ি জয়েন করে। মানে অনেক সময় কী হয়, তোমাদের কলেজে যখন নতুন স্টুডেন্টরা আসে আর কি, একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আসে, তোমরা দাদা হিসাবে তাদের গাইড করো। র্যাগিং নয়, র্যাগিং কথা বলছি না, মানে কোথায় লাইব্রেরি রয়েছে, কোথায় টিচার্স রুম, কোথায় ক্যান্টিন রয়েছে, বা কলেজের কী কী ধরনের ডিসিপ্লিন মেনটেন করা হয়, এইগুলো তাদেরকে তোমরা জানাও। সো এইটাকে বলা হচ্ছে ইন্ডাকশন প্রোগ্রাম। ফাইন, ওকে। অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু ইজ দ্য ট্রেনিং। এই যে আমি তো লোকজন তো নিলাম, তো এই লোকজনকে, বা অলরেডি আমার সিস্টেমে অনেক লোকজন রয়েছে, তাদের ট্রেনিংয়ের কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে, কারণ আলটিমেটলি স্কিল্ড লোকজন তৈরি করা, যত আমি স্কিল্ড লোকজন তৈরি করবো তত আমার অর্গানাইজেশনের পক্ষে ভালো, তারা ভালো প্রোডাক্টিভিটি দিতে পারবে। তো স্কিল লোকজন তৈরি করতে গেলে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কিন্তু ট্রেনিং দিতে হবে। সো ট্রেনিং প্রসেস ইজ অ্যানাদার অবজেক্টিভ অফ HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ট্রেনিংয়ের 4টে ফেজ রয়েছে। প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট আর দ্য নিডস অফ ট্রেনিং, দ্যাট মিনস আইডেন্টিফিকেশন অফ দ্য ট্রেনিং নিডস। তো সেইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আদৌ কি আমার এই ট্রেনিংটার প্রয়োজন আছে কি না, যদি থাকে তাহলে এটা কাদের জন্য, এবং কারা ট্রেনার হিসাবে কাজ করবে, এবং কোন কোন বিষয়ের উপর কাজ করবে, হ্যাঁ, বা কোন কোন বিষয়ের উপর ট্রেনিংটা দিতে হবে, এইটা প্রথমে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সো এইটার অ্যাসেসমেন্টের পর তারপর আমাকে ট্রেনিংটাকে ডিজাইন করতে হবে। ট্রেনিং ডিজাইন মিনস কী কী কোর্স থাকবে, সেই কোর্স মেটেরিয়ালস কী কী থাকবে, মানে ট্রেনিংয়ের বিষয়বস্তুটা কী হবে, তার রিলেটেড বুকস হোক বা মানে মেটেরিয়ালস হোক, সেইগুলোকে সব তৈরি করতে হবে, এবং কখন কোন টাইমে ট্রেনিংটা দেওয়া হবে, কতদিনের ট্রেনিং হবে, এই সমস্ত কিছু আমাকে ডিজাইন করতে হবে, ট্রেনিং ডিজাইন। আফটার ট্রেনিং ডিজাইনিং সেটাকে বলে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, ট্রেনিং ডেলিভারি। ফাইন, ট্রেনিং ডেলিভারি দিতে হবে। যারা ট্রেনার থাকবে, এক বা একাধিক ট্রেনার, সেটা অর্গানাইজেশন ঠিক করবে, যারা দক্ষ প্রশিক্ষক আর কি, তারা তাদেরকে ট্রেনিং করবে। এবং আফটার দ্যাট দেয়ার ইজ অ্যান এভালুয়েশনস অ্যান্ড ফিডব্যাক সিস্টেম। দেখা যাবে যে সবশেষে মানে মূল্যায়ন করা হবে, যেমন তোমাদের পরীক্ষার একটা করে মূল্যায়ন ব্যবস্থা থাকে, তো সেই ট্রেনিংয়েরও একটা এভলিউশনস থাকবে। সেখানে যে ট্রেনার, সে ফিডব্যাক চাইবে যে কীরকম হলো ট্রেনিং, বা ট্রেনার কীরকম ট্রেনিং দিল, তারও একটা ফিডব্যাক সিস্টেম থাকবে, এবং সেটা টোটালটা এভলিউশন করা হবে। সো দিস ইজ দ্য ট্রেনিং প্রসেস দ্যাট ইজ ফলোড ইন অর্গানাইজেশনস ফর দ্য ট্রেনিং অফ দ্য এমপ্লয়িজ। এবং ট্রেনিং যে শুধুমাত্র নতুন যারা জয়েন করছে তাদেরই ট্রেনিং হয় তা নয়, এক্সিস্টিং যারা এমপ্লয়ি, তাদেরও যখন দরকার লাগে অর্গানাইজেশনে, তাদের ট্রেনিংটা কিন্তু তখন দিতে হবে। ওকে, দেয়ার ইজ আ বেসিক ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং আর ডেভেলপমেন্ট দুটোর মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে। যদিও আমরা বলি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, বাট দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্সটা কি? ট্রেনিংটা ইন জেনারেল হচ্ছে ইট বেসড অন কারেন্ট সিচুয়েশন অফ অ্যান অর্গানাইজেশন অর এ পার্টিকুলার পার্সন। কোনো একটা ব্যক্তি সে এই মুহূর্তে কী কাজ করছে,
এবং সেটা তার অর্গানাইজেশনের পক্ষে কতটা কাজে লাগবে বেসড অন দ্যাট কিন্তু ট্রেনিংগুলো তৈরি করা হয়। ডেভেলপমেন্ট কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা কিন্তু অনেকটা ফিউচার অ্যাসপেক্টসের কথা ভেবে কিন্তু ডেভেলপমেন্টটা কথা চিন্তা করা হয়। তার মানে ট্রেনিং ইজ বেসিক্যালি এ শর্ট টার্ম প্রসেস and it is imparted for a fixed period of times, but development is a long term continuous process. এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে আমি একদিনে একটা ট্রেনিং করলাম তারপরে আমার একটা বিশাল ডেভেলপমেন্ট, ব্যাপারটা তা নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেভারাল ট্রেনিং প্রোগ্রামস থাকতে পারে, সে অনেক দিন ধরে অর্গানাইজেশনে কাজ করছে, তার একটা এক্সপিরিয়েন্স থাকতে পারে, তাকে বিভিন্ন অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়ে তার কেরিয়ার গ্রোথ বিভিন্ন রকমভাবে বুস্ট আপ করে তারপরে কিন্তু সেই পার্টিকুলার এমপ্লয়ির ডেভেলপমেন্টের কথা চিন্তা করে। এবং কোনো একটা এমপ্লয়ি যদি ডেভেলপমেন্ট হয় তাহলে দুটো জিনিস হতে পারে। এক, সেটা হচ্ছে তার তো পার্সোনাল ডেভেলপমেন্ট হলোই, পাশাপাশি অর্গানাইজেশনও কিন্তু একটা ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থাকে। কারণ সে তার যদি ট্রেনিং পাওয়ার পর সে যদি সেই ট্রেনিংটা মানে দীর্ঘমেয়াদী একটা ট্রেনিং পাওয়ার পর, এক বা একাধিক ট্রেনিং পাওয়ার পর এবং অনেক দিন ধরে একটা অর্গানাইজেশনে কাজ করার পর সে তার সেই যেটা ডেভেলপমেন্ট, যে ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু অর্গানাইজেশনের বেনিফিটের জন্য ইউজ করতে পারে। ঠিক আছে? সো ট্রেনিং মিনস লার্নিং স্কিলস অ্যান্ড নলেজ ফর ডুইং এ পার্টিকুলার job and increase skills required for a job. Development refers to the growth of an employee in all aspects. It is more concerned with shaping the attributes. বোঝা গেল? ডিফারেন্ট অ্যাসপেক্টস ওরিয়েন্টেড, এবং ইট ইজ কেরিয়ার সেন্ট্রেড। ডেভেলপমেন্ট হচ্ছে কেরিয়ার সেন্ট্রেড। ফাইন। আর এটা হচ্ছে ট্রেনিংটা হচ্ছে একটা শর্ট টার্ম প্রসেস, একটা ফিক্সড টাইম পিরিয়ডের জন্য ট্রেনিংটা করা হয়। ডেভেলপমেন্টটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। ফাইন, বোঝা গেল? আর ট্রেনিংটা মেনলি কোনো পার্টিকুলার একটা কী বলবো, কোনো একটা টেকনিক্যাল রিলেটেড কোনো একটা ব্যাপার, সেটার জন্য ট্রেনিংটা করা হচ্ছে। ডেভেলপমেন্টের ব্যাপারটা কিন্তু শুধু তার এডুকেশনাল কনসেপ্ট, তার ফিলোসফিক্যাল কনসেপ্ট, সমস্ত দিক থেকে তার বিভিন্ন অ্যাসপেক্টের দিক থেকে তার মানে উন্নতির জন্য ডেভেলপমেন্টটা কিন্তু জরুরি। ফাইন। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ট্রেনিং মেনলি ইট ইজ ইউজ টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ আ এমপ্লয়ি অন দ্য কারেন্ট জব অর প্রিপেয়ার হিম ফর অ্যান ইন্টেন্ট জব নট ডান বাই হিম আর্লিয়ার। তাহলে এটা নতুন কোনো কাজের ক্ষেত্রে বা তার কারেন্ট যে কাজটা করছে সেটার জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে। কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু সেরকম একটা পার্টিকুলার কী বলে কারেন্ট জব বা সেই বেসিসে কিন্তু নয়, এটা একটা থ্রু আউট বা কন্টিনিউয়াস প্রসেস। ওকে, দিস উই কেম টু আর লাস্ট স্লাইড, পারফরমেন্স অ্যাপ্রিজাল. Performance appraisal means setting performance standards, evaluating performance, motivating employees to remove deficiencies in the performance. প্রত্যেকটা অর্গানাইজেশনে পারফরমেন্স অ্যাপ্রেজাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা অর্গানাইজেশনে অনেক এমপ্লয়ি কাজ করছে, তারা ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে, এবং তারা যে কাজটা করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই কাজের যদি এভালুয়েশন না হয় তাহলে কে কেমন কাজ করছে সেটা কিন্তু বোঝা যাবে না। কোনো একটা এমপ্লয়ি হয়তো সে ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিকঠাক সময়ে কাজ করছে, এবং তার জন্য কোম্পানির যে রেভিনিউ, অর্গানাইজেশনের যে রেভিনিউ, সেটা ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে। তাহলে অবভিয়াসলি কোম্পানি উচিত তাকে রিওয়ার্ড করা সেই এমপ্লয়িকে। তো সেই আমি যখন রিওয়ার্ড করবো বা এসব করবো, তার আগে তো আমাকে বিচার করতে হবে তার সে যে কাজটা করছে সে কী কাজ করেছে, তার তার জব এভলিউশন করতে হবে। তো সেটা আমরা করবো কী করে? তার জন্য ডিফারেন্ট টেকনিক রয়েছে। তো সে যে কাজটা করছে সেই জব এভলিউশন করার পর আমাকে প্রথমে তার মানে তার যে পারফরমেন্স যেটা করছে সেই পারফরমেন্সের উপর বেস করে আমাকে তার অ্যাপ্রিজাল করতে হবে। পারফরমেন্স অ্যাপ্রিজাল মিন্স সেই এমপ্লয়ির তার কাজের মূল্যায়ন করে তাকে মোটিভেট করতে হবে। যদি এবং তার যদি ডেফিসিয়েন্সিস থাকে, ধরো কেউ কাজ করতে গিয়ে বিভিন্ন ডিফিকাল্টিসের সম্মুখীন হচ্ছে, তাহলে সেটা অর্গানাইজেশনের দেখার দায়িত্ব, এইচআরএমের দেখার দায়িত্ব
যে সে কী কী ডিফিকাল্টিসের জন্য তার পারফরমেন্সটা ঠিকঠাক দিতে পারছে না, তাহলে সেগুলোকে রিমুভ করতে হবে। আবার যদি কোনো এমপ্লয়ি সে দেখা যায় খুব ভালো কাজ করছে, অবভিয়াসলি তাকে রিওয়ার্ড দিতে হবে। তো এই সিস্টেমটা করার জন্য আমাকে কিন্তু পারফরমেন্স অ্যাপ্রেজালের মাধ্যমেই সেটা করতে হবে। তো আজকে এইটুকুই থাক, এই পর্যন্ত। এবং এই স্লাইড রিলেটেড, এই প্রেজেন্টেশন রিলেটেড যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। ওকে, থ্যাংক ইউ।